হ্যালো ফ্রেন্ডস, অনেকদিন পর আমি আবার তোমাদের সামনে আজকে আরেকটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আশা করছি এই ভিডিওটা তোমাদেরকে ভালো লাগবে। আগের দিন আমি তোমাদেরকে ফিজিক্সের মেকানিক্স চ্যাপ্টার থেকে পার্ট 1 করিয়েছিলাম। পার্ট 2 নেক্সট দিন আমি তোমাদেরকে করাবো। এখন প্রস্তুতি চলছে, কোশ্চেন তৈরি হচ্ছে তোমাদের জন্য। তো আজকে আমি তোমাদের সামনে বায়োলজির কিছু এনেছি, বিশেষ করে নার্সিং ব্যাচ যারা নার্সিং ট্রেনিং এর জন্য এক্সাম দেবে, জিএনএম এবং এএনএম এর জন্য। তো তাদের যে চ্যাপ্টার আছে অ্যানিম্যাল কিংডম, অ্যানিম্যাল কিংডম থেকে আমি কতগুলো প্রশ্ন তোমাদের সামনে এনেছি। কোশ্চেনগুলো ইংলিশে থাকলেও তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না, আমি পুরোটাই বেঙ্গলিতে পড়িয়ে দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগবে। তো চলো ভিডিওতে কি আছে দেখা যাক। তো দেখতে পাচ্ছ তোমরা যে অ্যানিম্যাল কিংডম। তো অ্যানিম্যাল মানে হচ্ছে প্রাণী, আর কিংডম মানে হচ্ছে কি, যেখানে রাজ্য বলতে পারো, তাই তো, রাজত্ব করে যেখানে আর কি। তো অ্যানিম্যাল কিংডম, তো প্রাণী রাজ্যের যে সমস্ত প্রশ্নগুলো আছে, যেমন ইডারিয়া, পরিফেরা, যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই, সেগুলো থেকে কিছু কোশ্চেন আজকে আমরা আলোচনা করে নেব। তো প্রথম কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ ম্যালেরিয়া এবং দেখো প্রথম কোশ্চেন আছে কি, ম্যালেরিয়া প্যারাসাইট, তাই তো, এবং অ্যান্ড অ্যামিয়া। তাহলে ম্যালেরিয়া প্যারাসাইট এন্ড অ্যামোবিয়া গ্রুপড আন্ডার। তো এই যে ম্যালেরিয়া প্যারাসাইট কিসের জন্য দায়ী আমরা সবাই জানি, যে ম্যালেরিয়া হচ্ছে একটা মশাবাহিত রোগ, স্ত্রী অ্যানোফিলিস মশা এই রোগটা ছড়ায়, এটা আমরা সবাই জানি। এর জন্য প্লাজমোডিয়াম ভাইভাক্স যে জীবাণুটা আছে তার নাম হচ্ছে প্রোটোজোয়া, সেটা আমরা সবাই জানি। প্রোটোজোয়া বা আদ্য প্রাণী বলা হয় বাংলায়। অ্যান্ড অ্যামোবিয়া বা অ্যামিবা যেটাকে আমরা বলি, যেটা এককোষী প্রাণী, গ্রুপ আন্ডার। তো এই যে দুটো প্রাণী বলেছে, ম্যালেরিয়া প্যারাসাইট অ্যান্ড অ্যামোবিয়া বা অ্যামিবা, এরা কার আন্ডারের মধ্যে পড়ছে? তো নাম্বার 1 এ দেখো প্রোটোজোয়া, নাম্বার বি পরিফেরা, নাম্বার সি কোলেন্টেরেটা অ্যান্ড অপশন ডি অ্যানিলিডা। তো এইগুলো তোমরা নামগুলো নিশ্চয়ই হয়তো শুনেছো। তোমাদের প্রত্যেকটা জিনিস বৈশিষ্ট্যগুলো আমি তোমাদেরকে ক্লাসের মধ্যে করিয়ে দিয়েছি। তো এইগুলো তোমাদের বুঝতে হয়তো একটু অসুবিধা হবে, কিন্তু আমি তোমাদের প্রত্যেকটা বৈশিষ্ট্য এখানে আমি এনেছি, কোনো বুঝতে কোনো অসুবিধা হবে না, বুঝতে পারবে যে কোনটা কোন পর্যায়ের মধ্যে পড়ছে। ওকে, তো চলো অপশন এ বলেছে প্রোটোজোয়া, পরিফেরা, কোলেন্টেরেটা এন্ড অ্যানিলিডা। তো আমি একটু আগেই বলে দিলাম বন্ধুরা যে ম্যালেরিয়া প্যারাসাইট যেটা, সেটা হচ্ছে প্রোটোজোয়া বা আদ্য প্রাণী যাকে আমরা বলে থাকি বাংলায়, তাই তো। তাহলে ম্যালেরিয়া প্যারাসাইট এন্ড অ্যামিবা গ্রুপ আন্ডার, আনসার হয়ে যাবে কি প্রোটোজোয়া। অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক আনসার। বাকি পরিফেরার মধ্যে পড়ছে তোমার সাইকঞ্জ, স্পঞ্জ, এইগুলো যেগুলো সামুদ্রিক প্রাণী। আর কোলেন্টেরেটা বা বাংলায় আমরা যাকে বলি কি নিডারিয়া, বাংলায় আমরা যাকে কি বলে থাকি নিডারিয়া পর্বের অন্তর্গত যে সমস্ত প্রাণীগুলো, সেগুলোকে আমরা ইংরেজিতে বলে থাকি কোলেন্টেরেটা, বা এর অপর একটা নাম আমরা বলতে পারি সিলেন্টেরোটা, তাই তো। তাহলে যে নামটার সঙ্গে আমরা পরিচিত সেই নামটা আমি তোমাদের সামনে এখানে লিখে দিলাম, যে নামটা হচ্ছে কি নিডারিয়া। ওকে, আর একটা হচ্ছে অ্যানিলিডা। অ্যানিলিডার মধ্যে পড়ছে তোমার কেঁচো টেচো, এগুলো পড়ছে। তো এগুলোর বৈশিষ্ট্যগুলো দেখো আমি তোমাদের এখানে এনেছি, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো দেখো প্রোটোজোয়ার মধ্যে কি পড়ছে দেখে নাও। প্রোটোজোয়া প্রথমে হচ্ছে কি ইউনিসেলুলার, অর্থাৎ এরা হচ্ছে এককোষী। ইউনিসেলুলার মানে কি বললাম, এককোষী। ওকে, ইউনিসেলুলার মানে হচ্ছে এককোষী। ওকে, আর একটা আছে কি মাল্টিসেলুলার মানে হচ্ছে বহুকোষী, যে যার অন্তর্গত হচ্ছে কি আমরা। ওকে, ইটস বডি ইজ মেড অফ অনলি ওয়ান সেল। তাহলে ইটস বডি ইজ মেড অফ অনলি ওয়ান সেল, তাদের শরীর কেবলমাত্র একটা সেল দ্বারা তৈরি। দেয়ার মে বি ওয়ান আর মোর নিউক্লিয়াস ইটস সাইটোপ্লাজম। তো এটা কিন্তু মনে রাখবে, নিউক্লিয়াস ইটস সাইটোপ্লাজম। তাহলে এদের সাইটোপ্লাজমে একের অধিক, ওয়ান আর মোর নিউক্লিয়াস, তাহলে একের অধিক নিউক্লিয়াস কিন্তু এদের দিয়ে থাকে। কাদের দিয়ে? প্রোটোজোয়া। প্রোটোজোয়া গুলো হচ্ছে কি ইউনিসেলুলার, অর্থাৎ এককোষী। এক্সাম্পল হিসেবে তোমরা নিতে পারো অ্যামিবা, ইউগ্লিনা, ট্রাইপ্যানোসোমা, এগুলো সবই হচ্ছে এককোষী প্রাণীর অন্তর্গত। তাহলে বন্ধুরা প্রথমে বলে রাখি যে প্রোটোজোয়া হচ্ছে অবশ্যই এককোষী প্রাণীর অন্তর্গত, এবং ইটস বডি ইজ মেড অফ অনলি ওয়ান সেল, কেবলমাত্র একটি মাত্র কোষ দ্বারা তৈরি, এবং এদের সাইটোপ্লাজমে অনেকগুলো একের বেশি নিউক্লিয়াস থাকে। উদাহরণ হচ্ছে কি অ্যামিবা, ইউগ্লিনা, ট্রাইপ্যানোসোমা। চলো এবার নেক্সট আমরা দেখে নিই পরিফেরা। পরিফেরা কি বলছে দেখো, নিউমেরাস পোর্স। পোর্স মানে হয়ে যাচ্ছে তোমার ছিদ্র, যাদের শরীরের মধ্যে ছিদ্র দেখতে পাওয়া যায়। ঠিক আছে, যে স্পঞ্জ কল্পনা করো, আমি তোমাদের সামনে ছবি এনেছি, অসুবিধা হবে না, স্পঞ্জ আমি একটু পরে ছবি তোমাদেরকে দেখাবো পরিফেরার অন্তর্গত। তো নিউমেরাস পোর্স নোন অ্যাজ অস্টিয়া। তো এই নামটা কিন্তু মনে রাখবে, অস্টিয়া, ফাউন্ড অন বডি ওয়াল। তো যে ছিদ্র তাদের শরীরের মধ্যে দেখতে পাওয়া যায়, কার দিকে? পরিফেরার মধ্যে যে ছিদ্রগুলো দেখতে পাওয়া যায় তাকে আমরা কি বলি? অস্টিয়া। ঠিক আছে,
স্কেলেটন ইজ মেড আপ অফ মিনিট ক্যালকারিয়াস আর সিলিকন স্পাইকুলাস। এই যে নামটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে, ক্যালকারিয়াস আর সিলিকন স্পাইকুলাস। তো এইটা হচ্ছে কি, স্কেলেটন মানে হচ্ছে কঙ্কাল তন্ত্র, যেটা দিয়ে আমাদের শরীর নির্মিত, যেটাকে আমরা হাড় বলি আমাদের শরীরের মধ্যে, ঠিক আছে। তো ওদের দিয়ে কি থাকে, স্কেলেটন। সেটা হচ্ছে কি, কি দ্বারা নির্মিত, ক্যালকারিয়াস আর সিলিকন স্পাইকুলাস। অর্থাৎ সামুদ্রিক যতগুলো প্রাণী আছে মনে রাখবে তাদের শরীরটা যেটা দিয়ে তোমার নির্মিত থাকে, তাদের স্কেলেটনটা যেটা দিয়ে নির্মিত থাকে সামুদ্রিক প্রাণীদের স্পেশালি, তো এই নামটা কিন্তু বারবার তোমরা পেয়ে থাকবে, ক্যালকারিয়াস আর সিলিকন স্পাইকুলাস। বাংলায় যাকে বলা হয় সামুদ্রিক চুন দ্বারা নির্মিত। বাংলায় কি বলবো আমরা, সামুদ্রিক চুন দ্বারা নির্মিত। কিন্তু পরীক্ষা হলে তোমাদের এই ইংরেজি টার্মটাই কিন্তু থাকবে, তখন তোমাদের বুঝতে কিন্তু অসুবিধা হয়ে যাবে, যার জন্য আমি তোমাদের ইংরেজি টার্ম দিয়ে পড়ার চেষ্টা করছি। ওকে, এক্সাম্পল হিসেবে কি নিতে পারো, দেখো সাইকন আর স্পঞ্জ, সাইকন আর কি স্পঞ্জ। তো স্পঞ্জের এখানে একটা ব্যতিক্রম নিয়ে এসেছি, যেটা তোমাদের পরীক্ষাতে এসছে, যে স্পঞ্জ আর অলসো ইউজ সাউন্ড অ্যাবসর্ব। তাহলে স্পঞ্জ কি করতে পারে, যে এরা হচ্ছে সামুদ্রিক প্রাণী, সমুদ্রের তলায় থাকে, তাহলে এরা কি করতে পারে, তোমার শব্দগুলোকে শোষণ করে নিতে পারে। কে করতে পারে, এখানে কিন্তু সাইকনটা পারে না, শুধুমাত্র কে পারে, স্পঞ্জ। স্পঞ্জ আর অলসো ইউজ সাউন্ড অ্যাবসর্ব, তাহলে স্পঞ্জ কি করতে পারে, সাউন্ডটাকে শোষিত করে নিতে পারে। আশা করি পরিফেরার বৈশিষ্ট্য, প্রোটোজার বৈশিষ্ট্য তোমাদের বোঝা গেল। নেক্সট চলো, যেটা বললাম কোরেন প্রেরণ, বা যাকে আমরা সিলেন্টনও বলে থাকি, যার বাংলা নাম হচ্ছে কি, নিডারিয়া। দেখবে এখানে আমি বাংলায় লিখে দিলাম তোমাদের কি, এটা হচ্ছে নিডারিয়া, ঠিক আছে। চলো, তো এখানে দেখো কি আছে, কোলেন্ট্রন ইজ প্রেজেন্ট ইনসাইড বডি, ফার্স্ট টিস্যু গ্রেড অর্গানাইজেশন ইজ ফাউন্ড। তো এইটা কিন্তু অবশ্যই মনে রাখবে, ফার্স্ট টিস্যু গ্রেড অর্গানিজম ইজ ফাউন্ড। তো এইটাই হচ্ছে মানে প্রথম টিস্যু, যে জীবের মধ্যে, অর্গানিজম মানে হয়ে গেল কি জীব, তাহলে যে জীবের মধ্যে প্রথম টিস্যু খুঁজে পাওয়া গেছিল সেই জীবটা হচ্ছে কি, কোলেন্ট্রন। এবং এর মধ্যে এক্সাম্পল হিসাবে কি পড়ে যাচ্ছে দেখো, হাইড্রা, তারপরে জেলিফিশ, সি অ্যানিমন, এগুলো হচ্ছে তোমার এই নিডারিয়া পর্বের প্রাণীদের এক্সাম্পল, ঠিক আছে, উদাহরণ। কি দেখতে পাচ্ছ তোমরা, হাইড্রা, জেলিফিশ এন্ড সি অ্যানিমল। ওকে, হাইড্রা সম্পর্কে আমরা সবাই পরিচিত, জেলিফিশের সম্পর্কে সবাই পরিচিত, শুধু আমাদেরকে মনে রাখতে হবে সি অ্যানিমল। ওকে, কি বলছে, অ্যারাউন্ড দ্য মাউথ সাম থ্রেডেড লাইক স্ট্রাকচার আর ফাউন্ড অ্যাজ টেন্টাকলস। এই নামটা কিন্তু মনে রাখতে হবে আমাদেরকে, কি, টেন্টাকলস। টেন্টাকলসটা কি, অ্যারাউন্ড দ্য মাউথ সাম থ্রেডেড লাইক স্ট্রাকচার। থ্রেডেড লাইক স্ট্রাকচার মানে হচ্ছে সুতোর মতো, এইরকম তোমার সুতোর মতো দেখতে পাওয়া যায়, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে সুতোর মতো, এই যে এগুলো, তাহলে কি বলছে, অ্যারাউন্ড দ্য মাউথ সাম থ্রেডেড লাইক স্ট্রাকচার আর ফাউন্ড নোন অ্যাজ টেন্টাকলস। তো এই যে সুতোর মতো অংশগুলোকে তোমরা দেখতে পাচ্ছ, নিচের দিকে ছবিটার দিকে লক্ষ্য করো, সুতোর মতো অংশ, এই সুতোর মতো অংশগুলোকে আমরা কি বলবো, টেন্টাকলস। এটা কি করে, হুইচ হেল্প, এই টেন্টাকলসটা কি করে, হুইচ হেল্প ইন হোল্ডিং অর ক্যাচিং দ্য ফুড, তারা খাবারকে ধরে রাখতে সাহায্য করে। তাহলে হুইচ হেল্প ইন হোল্ডিং অর ক্যাচিং দ্য ফুড, এরা খাবারকে ধরে রাখতে কি করে, সাহায্য করে। ওকে, স্পেশালাইজ নিডোপ্লাস্ট, এইটা কিন্তু অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে, এখান থেকে কোশ্চেন তোমাদের আসবে। কি বললাম, নিডোপ্লাস্ট। স্পেশালাইজ নিডোপ্লাস্ট সেল আর ফাউন্ড হেল্প ইন ক্যাচিং দ্য প্রে হুইচ ইজ ইউজ অ্যাজ ফুড। তাহলে এটা কি বলছে, প্রে হুইচ ইজ ইউজ অ্যাজ ফুড। তো এদের শরীরের মধ্যে কি দেখতে পাওয়া যায়, নিডোপ্লাস্ট। এই নিডোপ্লাস্টটা কি সাহায্য করে, হেল্পিং ইন ক্যাচিং, ক্যাচ মানে হচ্ছে ধরা, ধরতে সাহায্য করে। প্রে মানে হচ্ছে কি, শিকার, হুইচ ইজ ইউজ অ্যাজ ফুড। তারা যে খাবারটাকে তারা শিকার করে, সেই খাবারটাকে শিকার করতে সাহায্য করে কে, এই নিডোপ্লাস্ট। ওকে, এক্সাম্পল তো বলে দিলাম, হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমল। এবং এইখানে একটা কোশ্চেন তোমরা দেখতে পাবে, এটা খুব ইম্পর্টেন্ট, হাইড্রা রিপ্রোডিউস বাই বার্ডিং অ্যাসেক্সুয়াল। তাহলে হাইড্রা যে রিপ্রোডিউস মানে হচ্ছে প্রজনন, হাইড্রা যার সাহায্যে প্রজনন করে, তার প্রজননের যে কি বলবো পদ্ধতি, সেই পদ্ধতিটা হচ্ছে তোমার কি, বার্ডিং অ্যাসেক্সুয়ালি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বন্ধুরা। কি বললাম, নিডারিয়া। আমি আরেকবার দেখো তোমাদেরকে এটা বলে দিচ্ছি, যে সিলেন্ট্রন is present inside body, first tissue grade organism is found, organism মানে হচ্ছে কি, জীব। তাহলে এটাই প্রথম জীব যার মধ্যে তোমার টিস্যু খুঁজে পাওয়া যায়। around the mouth some threaded like structure, threaded like structure মানে হচ্ছে সুতোর মতো, আর found known as tentacles। তাহলে সুতোর মতো যেগুলো খুঁজে পাওয়া যায় তার মুখের মধ্যে, সেগুলোকে আমরা কি বলবো, tentacles, which help in holding or catching the food, যেটা তাদেরকে খাবার ধরতে সাহায্য করে। স্পেশালাইজ নিডোপ্লাস্ট, তো তাদের শরীরে কি দেখতে পাওয়া যায়, নিডোপ্লাস্ট দেখতে পাওয়া যায়। সেলার ফাউন্ড হেল্প ইন ক্যাচিং দ্য প্রে হুইচ ইজ ইউজড অ্যাজ ফুড, যেটা তাদেরকে খাবার শিকার করতে সাহায্য করে। তাহলে খাবার শিকার করতে সাহায্য করে কে, নিডোপ্লাস্ট। ওকে, আর হোল্ডিং অর্থাৎ ধরে রাখতে সাহায্য করে কে, টেন্টাকলস। এক্সাম্পল হচ্ছে হাইড্রা, জেলিফিশ এন্ড সি অ্যানিমল। এ হাইড্রা রিপ্রোডিউস বাই বার্ডিং অ্যাসেক্সুয়াল, অর্থাৎ হাইড্রা যে যার সাহায্যে প্রজনন করে সেই পদ্ধতিটা হচ্ছে বার্ডিং অ্যাসেক্সুয়াল। এই বার্ডিং অ্যাসেক্সুয়ালটা কি সেটা আমরা জানবো, ছবির দিকে একটু লক্ষ্য করবে, দেখো এখানে 1 2 3 4 দেওয়া আছে ABCD। তো এখান থেকে দেখতে পাচ্ছ নিচে
যে একটা দেখো এর দেহ থেকে একটা হালকা একটা কোষ দেখো একটু পরিমাণে বেরিয়ে আসছে, এই কোষটা দেখো সেম অ্যাজ হাইড্রার মতো আবার এই রকম রূপ নিয়ে একটু বাড়ছে, এখান থেকে দেখো এটা আরেকটু বেড়ে গেল, তারপরে দেখো এখান থেকে একদম পুরোপুরি বিচ্ছেদ হয়ে গেল, অর্থাৎ মাতৃকোষ থেকে সে কি হয়ে গেল একদম পুরোপুরি আলাদা হয়ে গেল। তো এই যে এই পদ্ধতিটাকে আমরা কি বলবো বডি অ্যাসেক্সুয়াল, অর্থাৎ হাইড্রা এইভাবে তোমাদের কি করে রিপ্রোডিউস করে অর্থাৎ প্রজনন করে। ওকে, নেক্সট অ্যানিলিডা। অ্যানিলিডার ছবি তোমরা দেখতে পাচ্ছ, আমি একটু আগে তোমাদেরকে বললাম যে অ্যানিলিডার এক্সাম্পল হচ্ছে আর্থওয়ার্ম মানে কেঁচো, হ্যাঁ, নেরিস একটা জীবের নাম, এবং লিচ, লিচ মানে হচ্ছে জোম, লিচ মানে কি বললাম জোম। ওকে, তো এই যে কেঁচো ছবিটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, আর্থওয়ার্ম খন্ড 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 আছে দেখতে পাচ্ছ আংটির মতো। তো অ্যানিলিডার প্রথম এক্সাম্পল কি বলছে, এটা বাংলার নামে কিন্তু অ্যানিলিডাই পাবে, ঠিক আছে। তো অ্যানিলিডা বডি বিয়ারিং রিং লাইক স্ট্রাকচার, এইটা মনে রাখবে রিং লাইক স্ট্রাকচার, অর্থাৎ তাদের শরীরে যে রিং এর মতো যে স্ট্রাকচার গুলো দেখতে পাওয়া যায় আংটির মতো, বাংলায় আমরা কি বলবো আংটির মতো এদের কিন্তু অনেকগুলো স্ট্রাকচার আমরা দেখতে পাই। ওকে, লোকোমোশন টেক প্লেস থ্রু সিটা, এইটা কিন্তু অ্যানিলিডা পর্বের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। কি বললাম সিটা, সিটাটা কি লোকোমোশন, লোকোমোশন মানে কি তোমার গমনতন্ত্র, ঠিক আছে, মানে গমনাঙ্গ, সরি গমনতন্ত্র না গমনাঙ্গ। তাহলে লোকোমোশন টেক প্লেস থ্রু সিটা মেড আপ কাইটিন, তাহলে যার সাহায্যে তারা গমন করে সেই গমনাঙ্গের নাম হচ্ছে সিটা, মেড আপ, এই সিটাটা কি দ্বারা তৈরি না, তাই আনসার হয়ে যাবে কি কাইটিন, CHITIN কাইটিন, বাংলা কি বলা হবে কয়া আকার হ্রস্বই, এটা তোমরা পেয়ে থাকবে, ঠিক আছে, বাংলা এটাকে আমরা কি বলবো কাইটিন। তাহলে যার সাহায্যে তারা গমন করে থাকে তার নাম হচ্ছে সিটা, সিটাটা কি দ্বারা তৈরি কাইটিন দ্বারা। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। নরমালি রেসপিরেশন থ্রু স্কিন, যদি নরমালি রেসপিরেশন করে, রেসপিরেশন মানে শ্বসন তন্ত্র, তাহলে নরমালি রেসপিরেশন থ্রু স্কিন। ওকে, ইন সাম অ্যানিমাল ইট টেক প্লেস থ্রু গিলস, কিছু কিছু অ্যানিমাল আছে এই অ্যানিলিডা পর্বের প্রাণীদের থেকে কিছু কিছু প্রাণী আছে যারা শোষণ, যারা শ্বাস অঙ্গের নাম কি হচ্ছে গিলস, গিলস মানে হয়ে যাচ্ছে ফুলকা, গিলস মানে কি বলবো ফুলকা। ওকে, এক্সকারশন বাই নেফ্রিডিয়া, এটা তো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, এটা তোমাদের পরীক্ষাতে অনেকবার এসছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমরা ভালো করে দেখে রাখবে, নামটা কি বললাম নেফ্রিডিয়া। এক্সকারশন মানে হচ্ছে রেচনাঙ্গ, লোকোমোশন মানে হচ্ছে গমনাঙ্গ, আর এক্সকারশন মানে হচ্ছে তোমার রেচনাঙ্গ। ওকে, তাহলে এক্সকারশন বাই নেফ্রিডিয়া, তাহলে তাদের রেচনাঙ্গের নাম কি, অ্যান্সার হয়ে যাবে কি নেফ্রিডিয়া। ওকে, নেক্সট, তাহলে অ্যান্সারটা নিশ্চয়ই আমি তোমাদের বলে দিলাম এবং প্রত্যেকটা পর্যায়ের বৈশিষ্ট্যগুলো কিন্তু আমি তোমাদের সঙ্গে আলোচনা করে নিলাম। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। Which of the following do not have a definite shape, তাহলে বলছে which of the following do not have a definite shape, তার নির্দিষ্ট কোনো শেপ নেই, কার বলছে which of the following do not have a definite shape, তাহলে do not have তার নির্দিষ্ট কার শেপ নেই, বলছে প্যারামিশিয়াম, ইউগ্লিনা, ট্রাইপ্যানোসোমা, অ্যামোবিয়া। বন্ধুরা বলে রাখি এগুলো সবই হচ্ছে কিন্তু প্রোটোজোয়া প্রাণীর, প্রোটোজোয়া পর্বের অন্তর্গত, ঠিক আছে, সবাই এককোষী। তোমাদেরকে জানতে চাইছে চারটের মধ্যে কোনটা নির্দিষ্ট কোনো শেপ নেই, তো চলো শেপগুলো আমরা দেখে নিই। প্যারামেশিয়ার চিত্র তোমরা দেখতেই পাচ্ছ, জুতোর মতো, জুতো সেলের মতো দেখতে, তাই না। ইউগ্লিনা দেখতেই পাচ্ছ চিত্র একটা, ট্রাইপ্যানোসোমা একটা চিত্র দেখতে পাচ্ছ, কিন্তু অ্যামিবিয়া দেখো এইটা একটা চিত্র, এইটা একটা চিত্র, এইটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, চার রকম চিত্র আমরা দেখতে পাচ্ছি, অনেক রকম, তাই তো। তাহলে অ্যামিবিয়া নির্দিষ্ট কিন্তু কোনো শেপ নেই। আমাদের এখানে কোশ্চেন কি করেছে, হুইচ অফ দ্য ফলোইং ডু নট হ্যাভ এ ডেফিনাইট শেপ, আমাদের আনসার হয়ে যাবে কি বলো অ্যামিবা, অ্যামিবা হয়ে যাবে आंसर, অপশন ডি হয়ে গেল আমাদের आंसर। ওকে, নেক্সট, স্লিপার সেল শেপ অ্যানিমাল ইজ, দেখো প্যারামেশিয়া, অ্যামিবিয়া, ট্রাইপ্যানোসোমা, নান অফ দিস। তো দেখো একটু আগে আমি বললাম যে স্লিপার শেপ অর্থাৎ স্লিপারের মতো দেখতে কি, তাহলে আমরা জুতোই দেখবে নিচের দিকে যেটাকে আমরা বলি কি বলি স্লিপার বলি, তাহলে জুতোর তলটা তোমরা একটু কল্পনা করো, দেখো অনেকটা এর মতো কিন্তু দেখতে, জুতোর এই প্যারামেশিয়ামের মতো কিন্তু দেখতে, তাই তো। তাহলে আমাদের এখানে যদি বলে স্লিপার সেল অ্যানিমাল ইজ, তাহলে आंसर হয়ে যাবে কি প্যারামিশিয়াম, তাহলে অপশন এ হয়ে গেল আমাদের সঠিক आंसर। ওকে, নেক্সট, হোয়াট ইজ ভার্মিকালচার, তো দেখো ভার্মিকালচার এবং ভার্মি কম্পোস্ট সম্পর্কে আমরা পড়েছি, কোশ্চেনটা দেখতে পাচ্ছ বিপিএসসি 2015 সালে এসেছিল। হ্যাঁ, তো এখানে বলছে ভার্মিকালচারটা কি, দ্য সায়েন্স অফ রাইজিং ওয়ার্মস, দ্য সায়েন্স অফ স্টার্টিং, দ্য সায়েন্স অফ কিলিং ওয়ার্মস আর নান অফ দিস। তাহলে এখানে আমাদের নিতে হবে, দেখো দ্য সায়েন্স অফ রাইজিং ওয়ার্মস, দ্য সায়েন্স অফ স্টার্টিং আর দ্য সায়েন্স অফ কিলিং ওয়ার্মস, কোনটা নেব। তো ভার্মিকালচার আমরা বলতে সাধারণত কেঁচোকে বুঝি, তাই তো, কাকে বুঝি কেঁচোকে,
কিন্তু কেঁচোর যেটাকে তোমরা কি বলছো, কেঁচো যেটা বৃদ্ধি পায় অর্থাৎ চাষের কাজে যেটা আমাদের সাহায্য করে সেটাকে আমরা কি বলে থাকবো, ভার্মিকালচার। তাহলে আমাদের আনসার হয়ে যাবে অপশন এ, দ্য সায়েন্স অফ রাইজিং ওয়ার্মস। ওকে, বৃদ্ধি পাচ্ছে, দ্য সায়েন্স অফ স্টাডিং হবে না, আর কিলিং ওয়ার্মস তো কোনোদিনই হবে না, কারণ এখানে ওয়ার্মস গুলো কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, তাই তো। তাহলে ভার্মিকালচার, হোয়াট ইজ ভার্মিকালচার, আনসার হয়ে যাবে দ্য সায়েন্স অফ রাইজিং ওয়ার্মস। ওকে, নেক্সট, which of the following is also known as green protozoa, which of the following is also known as a green protozoa, তো বলছে গ্রিন প্রোটোজোয়া নামে কোনটা পরিচিত। তো দেখো অ্যামিবিয়া, প্যারামিশিয়াম, লিশমানিয়া এবং ইউগ্লিনা, তো নামগুলোর সঙ্গে সবই পরিচিত, একটু আগে আমি সবগুলোই বললাম, তাই তো। তো গ্রিন প্রোটোজোয়া নামে কোনটা বৈশিষ্ট্য, দেখো এখানে দেখতে পাচ্ছ ইউগ্লিনার চিত্র, এই যে ইউগ্লিনাতে দেখো এখানে কি থাকে, ক্লোরোপ্লাস্ট থাকে, কি থাকে, ক্লোরোপ্লাস্ট থাকে। এই ক্লোরোপ্লাস্টের সাহায্যে তারা কি করতে পারে, খাবার তৈরি করতে পারে, হ্যাঁ তাই কিনা। তাহলে আমরা পড়েছিলাম যে কিছু ব্যতিক্রম প্রাণী আছে যেমন ইউগ্লিনা, ক্রাইসিনা, এগুলো কি করতে পারে, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। তাহলে এটাই হয়েছে গ্রিন। গ্রিন মানে কি, ক্লোরোপ্লাস্ট আছে মানে ওখানে গ্রিন দেখতে পাওয়া যাবে। তাহলে এবার দেখো কোশ্চেনটা, যে হুইচ অফ দ্য ফলোইং ইজ অলসো নোন অ্যাজ গ্রিন প্রোটোজোয়া, তাহলে आंसर আমাদের কি হয়ে যাবে বলো, চোখ বুঝে ইউগ্লিনা হয়ে যাবে আমাদের आंसर অপশন ডি। ওকে, आंसर কি হয়ে গেল, ইউগ্লিনা। নেক্সট, কানেক্টিং লিংক বিটুইন অ্যানিমাল এন্ড প্ল্যান্ট, যে অ্যানিমাল এবং প্ল্যান্টের মধ্যে সংযুক্ত করেছে কাকে, কে সংযুক্ত করেছে চারটের মধ্যে, চারটে প্রাণীর মধ্যে, হ্যাঁ কানেক্টিং মানে কানেক্টিং লিংক সংযুক্ত করেছে বিটুইন অ্যানিমাল এন্ড প্ল্যান্ট। তো একটু আগেই তোমাদেরকে চিত্রটা দেখালাম, দেখো নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে কে, ইউগ্লিনা, অপশন বি হয়ে যাবে आंसर, কারণ এদের মধ্যে কি আছে, ক্লোরোপ্লাস্ট আছে। ওকে, নেক্সট, দ্য গ্যাস এসেনশিয়াল ফর প্রোটিন সিনথেসিস, তো এটা কোন গ্যাসটা প্রোটিনকে সিনথেসিস করতে পারে অর্থাৎ প্রোটিনকে ভেঙে দিতে পারে, দেখো নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন এবং কার্বন ডাই অক্সাইড। তো এটা তোমরা সবাই জানো, आंसर হয়ে যাবে অপশন এ, নাইট্রোজেন। দেখো এই কোশ্চেনটা এমটিএস 2014 সালে এসেছিল। ওকে, নেক্সট, প্রোটোজোয়া রেসপন্সিবল ফর ডাইসেন্ট্রি ইজ, তো বলছে কোন প্রোটোজোয়াটা ডাইসেন্ট্রির জন্য, ডাইসেন্ট্রি মানে বলে রাখি আমি প্রথমে, ডাইসেন্ট্রিটা হয়ে যাচ্ছে তোমাদের আমাশয়, যেটাকে আমরা বাংলা ভাষায় কি বলে থাকি, আমাশয়। আমাশয় সম্পর্কে তোমাদের সবারই ধারণা আছে, তো ডাইসেন্ট্রি মানে বাংলা কি হয়ে যাবে, আমাশয়। ওকে, তো বলবে এবার অ্যামিবা, এন্টামোবিয়া, প্যারামিশিয়াম এবং ট্রাইপ্যানোসোমা। তো এটা অ্যানসার হয়ে যাবে আমাদের, দেখো এন্টামোবিয়া হিস্টোলাইটিকা, যেটা বলি আমাশয়ের জন্য দায়ী কে, এন্টামোবিয়া হিস্টোলাইটিকা। তাহলে প্রোটোজোয়া রেসপন্সিবল ফর ডাইসেন্ট্রি ইজ, আনসার হয়ে যাবে কি, এন্টামোবিয়া। ওকে, নেক্সট, গোল্ডেন ভিউ অফ সি সেল ইজ ডিউ টু, দেখো এটা ইউপিএসসি 2015 সালে এসেছিল, ছবিটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা সি সেলের চিত্র, কার চিত্র, সি সেল। ওকে, শামুকের মতো দেখতে। তো গোল্ডেন ভিউ অফ সি সেল ইজ ডিউ টু, যে এই সি সেল থেকে যে গোল্ডেন ভিউটা আমরা দেখতে পাই, হ্যাঁ তো এটার কারণ কি, ডিউ টু কারণ কি, অপশন এ রিফ্লেকশন, অপশন বি রিফ্রাকশন, অপশন সি পোলারাইজেশন, অপশন ডি ইন্টারনাল রিফ্লেকশন। এগুলো বাংলা বলে দিই, রিফ্লেকশন মানে হচ্ছে তোমার প্রতিফলন, আর রিফ্রাকশন মানে হচ্ছে প্রতিসরণ, পোলারাইজেশন মানে হচ্ছে কি সমবর্তন, আর ইন্টারনাল রিফ্লেকশন মানে হচ্ছে কি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তাহলে রিফ্রাকশন মানে কি বললাম, রিফ্লেকশন মানে হচ্ছে প্রতিফলন। ওকে, তো গোল্ডেন ভিউ অফ সি সেল ইজ ডিউ টু, এটা আমাদের आंसर হয়ে যাবে পোলারাইজেশন, অপশন সি আমাদের आंसर কি হয়ে যাবে, পোলারাইজেশন। পোলারাইজেশন জিনিসটা কি দেখো, পোলারাইজেশন জিনিসটা আমরা শুধুমাত্র, যে তোমরা ফিজিক্সে হয়তো পড়ে থাকবে অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ তরঙ্গ, তো এই যে একটা এক্স এবং জেড অক্ষ বরাবর যে তরঙ্গগুলো আমরা যদি এরকম ভাবে ধরে নিই, এবং এখান থেকে যদি একটা তরঙ্গ তোমার চলতে থাকে, তো এই যে তরঙ্গটা চলছে এটাকে আমরা কি বলে থাকবো, এটাকে আমরা অনুপ্রস্থ তরঙ্গ, এরকম ভাবে চলে, তাই তো। তো দেখবে যদি কোনো পুকুরের মধ্যে, ধরো একটা পুকুরের মধ্যে যদি একটা ঢিল ছেড়ে দাও, তাহলে দেখবে এরকম করে তাদের প্রতি একটা ঢেউ উঠতে থাকে, তাই তো, এরকম ভাবে ঢেউটা হতে হতে আস্তে 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 শেষের দিকে মিলিয়ে যায়। তো এটা দেখবে চোখের মধ্যে আমরা পরিষ্কার ভাবে দেখতে পাই না, মানে একসময় ঢেউটা আমাদের চোখের থেকে হারিয়ে যায়, তাই তো। তাহলে পোলারাইজেশনটা কি, ধরো এইখান থেকে আবার ধরো আরেকটা এরকম ভাবে চলে এলো, আরেকটা তরঙ্গ ধরো এরকম ভাবে যাচ্ছে, হ্যাঁ কি না। তো এইভাবে অনেকগুলো তরঙ্গ যদি এইভাবে যায়, তাহলে কি কোন তরঙ্গ আমরা চোখের মধ্যে আমরা নির্দিষ্ট ভাবে দেখতে পাবো, আমাদের চোখের মধ্যে ভ্যাবা জায়গার মধ্যে একটা অংশ হয়ে যাবে, তাই তো। তো এখান থেকে একটা কি হবে, যদি প্রতিফলন হয়, তো সেখান থেকে যে প্রতিফলনটা আমরা দেখতে পাবো, সেই প্রতিফলনটাকে বলা হয় কি, পোলারাইজেশন, অর্থাৎ বাংলায় বলা হয় কি, সমবর্তন। বাংলায় আমরা কি বলবো, সমবর্তন। আর এটা কিন্তু অবশ্যই মনে রাখবে যে এটা শুধুমাত্র আমরা দেখতে পাবো কার মধ্যে, এটা শুধুমাত্র আমরা দেখতে পাবো অনুপ্রস্থর মধ্যে, অনুদৈর্ঘ্যের মধ্যে কিন্তু এটা আমরা দেখতে পাবো না, ঠিক আছে, সমবর্তন। ওকে, এই সমাবর্তন জিনিসটাকে দেখে নিই,
যদি কোনো যান্ত্রিক পদ্ধতিতে এই তরঙ্গকে একটি মাত্র তলে স্পন্দিত করা যায় তাহলে ঘটনাটিকে বলা হয় কি সমপর্তন। ওকে, একটা পুকুরের পানিতে ঢিল ছুড়লে, এই এক্সাম্পল গুলো দেখে নাও। পুকুরের পানিতে ঢিল ছুড়লে পানিতে তরঙ্গ সৃষ্টি হয় যা পুকুরের পাড়ের দিকে অগ্রসর হতে থাকে এবং একই সাথে পানির কণাগুলো উপর নিচে স্পন্দিত হতে থাকে। তাহলে এটা শুধুমাত্র পুকুরের ঢিলে দেখতে পাবো, আর একটা হচ্ছে আলোর মধ্যে দেখতে পাবো। এই কাকে দেখতে পাবো? এই পোলারাইজেশনকে। বাকি আর কিছুর মধ্যে কিন্তু দেখতে আমরা পাবো না। তাহলে এই যে তোমার গোল্ডেন ভিউ অফ সি সেল ইজ ডিউ টু, তাহলে এটা আমরা কারণটা কি? কারণ হয়ে যাবে আমাদের পোলারাইজেশন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ইউপিএসসি 2015 সালে এসেছিল কোশ্চেনটা, কিন্তু তোমাদের আসতে পারে। গোল্ডেন ভিউ অফ সি সেল ইজ ডিউ টু পোলারাইজেশন, কোশ্চেনটা অবশ্যই কিন্তু মনে রাখবে। নেক্সট, প্রোটোজোয়া হুইচ প্রোডিউস কালাজার। তো যে কালাজার, কালাজারের জন্য কোন প্রোটোজোয়া দায়ী? তো কালাজার সম্পর্কে আমরা অনেক শুনেছি, তাই তো? তো এবার দেখবো যে কালাজারের জন্য দায়ী কে। দেখো অপশন এ হয়ে যাচ্ছে এন্টামোবিয়া, এটা আমরা একটু আগে পড়লাম। এন্টামোবিয়া কার জন্য দায়ী? তো দেখো একটু আগে আমরা পড়লাম ডাইসেন্ট্রি বা আমাশয়ের জন্য দায়ী হচ্ছে কি এন্টামোবিয়া হিস্টোলাইটিকা। তাহলে এটা বাদ চলে গেল, তাই তো? 2 নম্বর কি বলছে? ট্রাইপ্যানোসোমা, ট্রাইকোমোনাস আর লিশমানিয়া। তো দেখো এইগুলো আমাদের কি হয়ে যায় অনেক সময় বুঝতে অসুবিধা হয়ে যায় এবং আমরা গন্ডগোল লাগিয়ে ফেলি। তো এখানে একটা ট্রিক তোমরা কাজে লাগাতে পারো, যে অ্যানসারটা কালাজারের জন্য যে প্রোটোজোয়াটা দায়ী সেটা হচ্ছে তোমার কি লিশমানিয়া। অ্যানসারটা আমি তোমাদেরকে প্রথমে বলে দিলাম, এবার ট্রিকটা বলে দিচ্ছি কিভাবে তোমরা মনে রাখবে এটা। লিশমানিয়া উচ্চারণটা করবে কি লিশমানিয়া, ঠিক আছে? তো মানিয়া বাড়িতে লিজ নিয়েছে, তো লিজ সে এখন শোধ করতে পারছে না, তার জন্য তার কালা জ্বর হয়ে গেছে। মানে তার কি হয়ে গেছে? জ্বর হয়ে গেছে, কালা জ্বর হয়ে গেছে, তাই তো? তাহলে মানিয়া একটা হচ্ছে ব্যক্তির নাম, যে লিজে একটা বাড়ি নিয়েছে, সেই বাড়ির রেন্ট অর্থাৎ ভাড়া মেটাতে পারছে না, তার জন্য তার কি হয়ে গেছে? কালা জ্বর হয়ে গেছে। তাহলে প্রোটোজোয়া হুইচ প্রোডিউস কালা জ্বর, তার কার কালা জ্বর হয়েছে? মানিয়ার কালা জ্বর হয়েছে। কেন কালা জ্বর হয়ে গেছে? না তো বাড়িতে সে লিজে নিয়েছে কিন্তু ভাড়াটা মেটাতে পারছে না, তাহলে লিজ মানিয়া কালা জ্বর, এইভাবে মনে রাখার চেষ্টা করবে। ওকে, বাকি ট্রাইকোমোনাস এটা হয়ে যাচ্ছে তোমার একটা যৌন সংক্রান্ত ব্যাধি রোগ। এন্টামোবিয়া এটা হচ্ছে তোমার কি বলে আমাশয়ের জন্য দায়ী। আর ট্রাইপ্যানোসোমা হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার ট্রাইপ্যানোসোমা ঘুমন্ত, স্লিপিং সিকনেস যেটাকে আমরা বলি, তার জন্য দায়ী হচ্ছে কি ট্রাইপ্যানোসোমা। ওকে, এবার আমরা লিশমানিয়া সম্পর্কে কিছু তথ্য আমরা জানবো যেগুলো পরীক্ষায় আসে। কালা জ্বর বা ভিসেরাল লিশমানিয়া, তাহলে ইংরেজিতে একে কি বলা হয়? ভিসেরাল লিশমানিয়া। ওকে, এর অপর নাম দুটো খুবই মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে সাহেব ডিজিজ আর একটা হচ্ছে দমদম ফিভার। এই দমদম ফিভারটা তোমরা শুনেছো, আর একটা হচ্ছে ব্ল্যাক ফিভার, ঠিক আছে? তাহলে এই লিশমানিয়ার কিন্তু অনেকগুলো নাম আছে, একটা হচ্ছে সাহেব ডিজিজ, একটা হচ্ছে দমদম ফিভার, আর একটা হচ্ছে ব্ল্যাক ফিভার। ওকে, তার মধ্যে দমদম ফিভারের সঙ্গে কিন্তু আমরা পরিচিত। তাহলে এইটা হচ্ছে একটা রোগ যা লিশমানিয়া রোগের এক প্রকারের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ। লিশমানিয়া গণভুক্ত এক প্রকারের প্রোটোজোয়া। তাহলে একটু আগে বললাম লিশমানিয়া হচ্ছে কি প্রোটোজোয়া, ঠিক আছে? এই রোগটি ঘটায়, এটা বেলে মাছি কামড়ালে। তাহলে এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, যে কোন মাছি কামড়ালে এই রোগটা হয়? তো বেলে মাছি কামড়ালে কিন্তু এই রোগটা হয়ে থাকে। তাহলে কোন মাছি এর জন্য দায়ী? লিশমানিয়ার জন্য। কালাজ্বরের জন্য দায়ী হচ্ছে বেলে মাছি। তো বেলে মাছি কামড়ালে কিন্তু এই রোগটা হয়ে থাকে। পরজীবীটি মানুষের যকৃৎ, প্লীহা, অস্থি মজ্জাতে সংক্রামক ঘটায়, ঠিক আছে? এগুলো হচ্ছে লক্ষণ। জ্বর হয়, ওজন হ্রাস হয়, ক্ষত অবসাদ হয়, রক্তাল্পতা দেখতে পাওয়া যায়, চামড়া কালচে হয়ে যায়, ঠিক আছে? এবার মনে রাখবে কি এইটা, যে চিকিৎসক উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। তাহলে এই রোগটা প্রথম কে ওষুধ আবিষ্কার করেছিল? উপেন্দ্রনাথ ব্রহ্মচারী 1922 সালে কালাজ্বরের ওষুধ ইউরিয়া স্টাবামাইড বা কার্বোস্টাবামাইড সংশ্লেষণ করেন এবং নির্ধারণ করেন। তার নাম কি বললাম? উপেন্দ্রনাথ ব্রহ্মচারী 1922 সালে তিনি কালাজ্বরের ওষুধ নির্মাণ করেছিলেন। তাহলে লিশমানিয়া এটা কিন্তু খুব আমাদের ইম্পর্টেন্ট। অপর নাম দুটো অবশ্যই মনে রাখবে, সাহেব ডিজিজ এবং দমদম ফিভার বা ব্ল্যাক ফিভার। এবং কোন মাছের কামড়ে এটা হয়? বেলে মাছের কামড়ে কিন্তু এটা হয়ে থাকে। নেক্সট, স্লিপিং সিকনেস, যেটা দেখো আমি তোমাদের একটু আগে বলছিলাম যে স্লিপিং সিকনেস ইজ কজ বাই। তো স্লিপিং সিকনেসটা কার দ্বারা হয়ে থাকে? তো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে কি ট্রাইকোমোনাস, ট্রাইপ্যানোসোমা, লিশমানিয়া এবং প্লাজমোডিয়াম। তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে কি স্লিপিং সিকনেস। দেখো ট্রাইকোমোনাস একটু আগে তোমাদেরকে বললাম যে এটা হচ্ছে তোমাদের যৌন সংক্রান্ত ব্যাধি রোগ। আর লিশমানিয়া যেটা তোমরা পড়লে যে এটা হয়ে যাচ্ছে একটা তোমাদের দমদম, যার অপর নাম হয়ে যাচ্ছে কি দমদম, তাই তো? আর একটা হয়ে যাচ্ছে প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়াম তো আমি আগেই বলে দিয়েছি এটা ম্যালেরিয়া রোগের জন্য দায়ী। তাহলে এটা আমাদের আনসার হয়ে যাবে কি
ট্রাইপ্যানোসোমা, অর্থাৎ অপশন বি হয়ে যাবে আমাদের অ্যান্সার। ওকে, স্লিপিং সিকনেসের সম্পর্কে তোমাদের কিছু এনেছি, এখানে তোমরা দেখতে পাবে। এখানে তোমরা ট্রিক হিসেবে নিতে পারো কি, যে কালাজ্বরের একটা ট্রিক তোমাদেরকে বলে দিলাম, যে মানিয়া একটা ব্যক্তি বাড়ি একটা লিজে নিয়েছিল, সে বাড়িটা রেন্ট শোধ করতে পারছে না, যার জন্য তার কালাজ্বর হয়ে গেছে। ওকে, ট্রাইপ্যানোসোমাতে তোমরা ট্রিক নিতে পারো কি, যে সে ট্রাই করতে করতে, স্লিপ মানে কি ঘুমানো, ট্রাই করতে করতে সে ঘুমিয়ে গেছে, ট্রাই করতে করতে সে ঘুমিয়ে গেছে, ট্রাইপ্যানোসোমা। ওকে, দেখো এর সম্পর্কে কিছু তথ্য আমি এনেছি। এর অপর একটা নাম হয়ে যাচ্ছে তোমার আফ্রিকা ট্রাইপ্যানোসোমিয়াসিস পাওয়া যায়, কারণ এই রোগটা সর্বপ্রথম ধরা পড়েছিল আফ্রিকায় এবং ব্যাপকভাবে এই রোগটা ছড়িয়ে পড়েছিল। ঠিক আছে, তার জন্য এটার অপর নাম হচ্ছে আফ্রিকান ট্রাইপ্যানোসোমিয়াসিস বা স্লিপিং সিকনেস। হ্যাঁ, এটা হচ্ছে অন্যান্য প্রাণী এক পরজীবী ঘটিত রোগ এবং দুটো একে ভাগ করা যায়, একটা হচ্ছে ট্রাইপ্যানোসোমা ব্রুসে, দেখো বাংলাটাও লিখে দিয়েছি আর ইংরেজিটাও লিখে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং বানানগুলো স্পেশালি তোমরা বুঝতে পারো। ট্রাইপ্যানোসোমা ব্রুসে বা ট্রাইপ্যানোসোমা ব্রুসে, ঠিক আছে। তো একে আমরা বলতে পারি ট্রাইপ্যানোসোমা ব্রুসে গ্যাম্বিয়াসিস টিবিজি, আরটা হচ্ছে ট্রাইপ্যানোসোমা ব্রুসে রোডিসেন্স। ঠিক আছে, এটার জন্য যে রোগটা ছড়ায় সেটা হচ্ছে টেস্ট মাছির কামড়ে এই রোগটা হয়ে থাকে। তাহলে কার কারণে এই রোগটা হয়ে থাকে? টেস্ট, দেখবে টেস্টি মাছি বলে থাকি বা টেস্ট মাছি বলে থাকি, যার যেরকম উচ্চারণ করবে। ঠিক আছে, এগুলো হচ্ছে তার লক্ষণ, যে জ্বর আসা, মাথা ব্যথা, চুলকানি, জয়েন্টে ব্যথা। আর এর জন্য যে রোগটা তৈরি করা, ওষুধটা তৈরি করা হয়েছিল, একটা হচ্ছে পেন্টামিডিয়া অথবা আর একটা হচ্ছে কি সুরামাইন। ঠিক আছে, আর এই রোগটা আরেকজন ছড়ায়, সেটা হচ্ছে কি গরু। তাহলে শুধু দেখো, আমরা যদি যে টেস্টে মাছি আমরা যদি শুধু পড়ে থাকি তাহলে কিন্তু হবে না, আর একজনও কিন্তু এই রোগের জন্য দায়ী, সেটা হচ্ছে কি গরু। ওকে, তাহলে এটা আমাদের आंसर কি হয়ে গেল? স্লিপিং সিকনেস ইজ কজড বাই ট্রাইপ্যানোসোমা। ওকে, নেক্সট, ইউনিসেলুলার নন প্যাথোজেনিক প্যারাসাইট ফাউন্ড ইন দা হিউম্যান ইন্টেস্টাইন। এই নন প্যাথোজেনিক, এইটা কিন্তু মনে রাখবে, নন প্যাথোজেনিক হচ্ছে যেগুলো তোমার, এগুলো হচ্ছে এককোষী এবং যেগুলো তোমার মানুষের শরীরের মধ্যে কোনো রকম কোনো ক্ষতি করে না, মানে ভাইরাল কোনো ক্ষতি করে না। ছোটখাটো তোমার যে ডায়রিয়া বা বমি বমি ভাব, যে মাথা ব্যথা, এগুলো তোমার নরমালি হতে পারে, কিন্তু এর জন্য বড় কোনো রোগ হতে পারে না, এগুলোকে আমরা বলবো কি নন প্যাথোজেনিক। আর যেগুলোর জন্য তোমার বড় রোগ দায়ী সেগুলো হচ্ছে তোমার কি প্যাথোজেনিক। তো বলছে ইউনিসেলুলার নন প্যাথোজেনিক প্যারাসাইট ফাউন্ড ইন দ্য হিউম্যান ইন্টেস্টাইন। ইন্টেস্টাইন মানে হচ্ছে অন্ত্র বা বাংলায় যাকে আমরা বলি ক্ষুদ্রান্ত। তাহলে হিউম্যান ইন্টেস্টাইনের মধ্যে পাওয়া যাবে কি, আমাদের অ্যান্সার হয়ে যাবে এস্চেরিচিয়া কোলাই, অপশন এ হয়ে যাবে আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট দেখো এখানে কিছু দিয়েছি, যে এস্চেরিচিয়া কোলাই হলো ব্যাকটেরিয়াগুলির একটা গ্রুপ, সাধারণত সুস্থ মানুষ এবং প্রাণীদের অন্ত্রে বসবাস করে, এমনকি এটি আপনাকে আপনার খাবার হজম করতেও সাহায্য করে। এখানে তোমাদের নিচে দিয়ে দিয়েছি অ্যাম্বিয়াসিসটা কি। অ্যাম্বিয়াসিস ইজ এ ইন্টেস্টাইনাল ইলনেস কজড বাই এ মাইক্রোস্কোপিক প্যারাসাইট কল্ড এন্টামোবিয়া হিস্টোলাইটিকা। তো এন্টামোবিয়া হিস্টোলাইটিকা কার জন্য দায়ী? তোমার আমাশয়ের জন্য দায়ী। একটু আগে তোমাদেরকে বলেছিলাম। এর অপর একটা নাম আমরা কি পেয়ে যাব? অ্যামাবিয়াসিস। তাহলে অ্যামাবিয়াসিসের জন্য দায়ী হচ্ছে তোমার এন্টামোবিয়া হিস্টোলাইটিকা। ওকে, আরেকটা দেখো নাম পাবে এন্টামোবিয়া জিঞ্জাভিলাস, ইজ এ নন প্যাথোজেনিক অ্যামিবা that inhabit the human oral cavity, যাকে খুঁজে পাওয়া যায় তোমার oral cavity না occasionally other side. No causative association has been definitely identified. তাহলে এই এন্টামোবিয়া জিঞ্জাভিলাসের জন্য কোনো ক্ষতিকারক এখনো পর্যন্ত আমাদের খুঁজে পাওয়া যায়নি, মানে এটা এখনো পর্যন্ত মানুষের শরীরে সেরকম ভাবে ক্ষতি করেনি। আর এস্চেরিচিয়া কোলাই হচ্ছে একটা ইউনিসেলুলার নন প্যাথোজেনিক, এবং এই কোশ্চেনটা মাঝে মাঝে তোমাদের দেখবে পরীক্ষায় আসে, এস্চেরিচিয়া কোলাই থেকে একটা কোশ্চেন কিন্তু থাকে। ওকে, নেক্সট, কনসিডার দ্য ফলোইং। অপশন এ স্টার্ট টার্টরিজ, অপশন বি মনিটর, সরি এগুলো তোমাদের কনসিডার দ্য ফলোইং, এগুলো ফলোইং করতে বলেছে। তো এটা দেখো আইএএস 2013 এর কোশ্চেনটা এসেছিল, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আইএএস এ এসেছে তখন। So এটা tortoise, monitor lizard, pygmalion, spider, monkey। এবার কোশ্চেন করছে which are the above are naturally found in India। তো কোনগুলো আমাদের ফাউন্ড ইন ইন্ডিয়া, ভারতের মধ্যে খুঁজে পাওয়া যায় কোনগুলো, সেগুলো আমাদেরকে দেখতে হবে। চলো প্রত্যেকটা জিনিসের সম্পর্কে আমরা দেখে নিই। এখানে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান স্টার টর্টোইস, এটা একটা ছবি ইন্ডিয়ান স্টার টর্টোইসের মতো কচ্ছপে, তাই তো? তো এটা তোমার দেখতে পাওয়া যায় ভারতে, দেখতে পাওয়া যায় পাকিস্তানে, দেখতে পাওয়া যায় এবং শ্রীলঙ্কায় দেখতে পাওয়া যায়, মানে এটা আমরা ভারতে পেয়ে থাকি। ঠিক আছে, মনে রাখবে 2016 সালে IUCN আন্ডার ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন ন্যাচারাল, যেটা বলি আমরা, তো তারা কি করে রেড লিস্টের মধ্যে কিন্তু এর নামটা চলে আসে, অর্থাৎ বিপন্ন যে সমস্ত প্রাণীগুলো আছে যেগুলো হারিয়ে যাচ্ছে সেই সমস্ত IUCN এর অন্তর্ভুক্ত হয়ে যায়। তো ইন্ডিয়ান স্টার টার্টলিস এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে, কিন্তু এটা ভারতে পাওয়া যায়। ওকে, মনিটর লাইজার্ড, যেটাকে আমরা বাংলায় বলে থাকি
গোসাপ। ওকে, তো এটা কিন্তু আদতে কোনো সাপ নয়, এটা বড় সড়ো টিকটিকির মতো দেখতে, কিন্তু সাপের মতো দ্বিখণ্ডিত জীব সম্পূর্ণ একটা প্রাণী। এইটা মনে রাখবে যে বিশ্বের বিভিন্ন দেশে 14 আগস্ট ওয়ার্ল্ড লাইজার ডে হিসেবে কিন্তু পালন করা হয়। তো এইটা একটা আলাদা কোশ্চেন তোমাদের আসতে পারে যে ওয়ার্ল্ড লাইজার ডে কবে পালন করা হয়। তাহলে ওয়ার্ল্ড লাইজার ডে পালন করা হয় তোমার 14 আগস্ট। নেক্সট, পিগমি হক। পিগমি হক দেখো শুকর, এটা পাওয়া যায় তোমার হিমালয়ের পাদদেশে, মানে অবশ্যই ভারতের মধ্যেই পাবে। হ্যাঁ, এটাও কিন্তু দেখো IUCN লাল তালিকায় বিপন্ন প্রাণী হিসেবে কিন্তু চলে গেছে পিগমি হক। স্পাইডার মাঙ্কি, যেটা তোমার ভারতের মধ্যে পাওয়া যায় না, ঠিক আছে, এটাকে আমরা বাংলায় বলে থাকি মাকড়সা বানরেরা। এটা আমরা ভারতের মধ্যে পাই না, কিন্তু এটা পাই কোথায় দেখো, এখানে দেখতে পাবে যে মধ্য এবং দক্ষিণ আমেরিকার মেক্সিকো থেকে ব্রাজিলের দেশগুলো ট্রপিক্যাল বনাঞ্চলের মধ্যে এতে সব থেকে বেশি দেখতে পাওয়া যায়। এবার ট্রপিক্যাল বনাঞ্চল মানে আমাদের চলে আসতে পারে অ্যামাজন অববাহিকায়, কিন্তু স্পাইডার মাঙ্কি গুলোকে দেখতে পাবে। এরা লেজার সাহায্যে দেখো কত সুন্দর ঝুলে আছে, ঠিক আছে, এবার এরকম দেখতে স্পাইডার মাঙ্কি, এটাই কিন্তু আমাদের একমাত্র ভারতে পাওয়া যায় না। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি, শুধুমাত্র 4টা আমাদের বাদ হয়ে যাবে, তাই তো। তাহলে 1 2 কোথায় আছে, 1 2 3 আছে অপশন এ তে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 1 অনলি। ওকে, নেক্সট, লাইফ সাইকেল অফ প্লাজমোডিয়াম ইন মসকিটো ওয়াজ ডিসকভার্ড বাই। তাহলে দেখো এতক্ষণ থেকে প্লাজমোডিয়াম নিয়ে আমরা কথা বলছিলাম, সেখানে একটা কোশ্চেন এবার তোমাদের দিয়ে দিয়েছে যে লাইফ সাইকেল অফ প্লাজমোডিয়াম মসকিটো ওয়াজ ডিসকভার্ড, এই প্লাজমোডিয়াম মশার জন্য যেটা দায়ী, যে প্লাজমোডিয়াম পরজীবী যেটা আমরা বললাম, তো এটা আবিষ্কার করেছিল কে? লুইস পাস্তার, রোনাল্ড রাস, চার্লস ডারউইন, মেন্ডেলিভ। তো লুইস পাস্তার আমরা জানি জলাতঙ্ক রোগের জন্য বিখ্যাত, হ্যাঁ, আর চার্লস ডারউইন আমরা জানি প্রাকৃতিকভাবে নির্বাচন প্রবক্তা বলা হয়, আর মেন্ডেল হচ্ছে তোমার কি মটর গাছের যে পরীক্ষা করেছিল সে হচ্ছে একটা মেন্ডেল। তাহলে আমাদের আনসার হয়ে যাবে কি, রোনাল্ড রস। তাহলে লাইফ সাইকেল অফ প্লাজমোডিয়াম ইন মসকিটো ডিসকভার্ড বাই, আনসার হয়ে যাবে কি, রোনাল্ড রস। অপশন বি হয়ে যাবে আমাদের আনসার। ওকে, এর সম্পর্কে যদি জানা যাক, দেখো ম্যালেরিয়া কথাটির অর্থ হলো খারাপ বায়ু বা ব্যাড এয়ার। ম্যালেরিয়ার কথাটির আক্ষরিক অর্থ হচ্ছে খারাপ বায়ু বা ব্যাড এয়ার। এটি একটা মশাবাহিত রোগ। কোন মশা কামড়ালে এটা হয়? তো স্ত্রী অ্যানোফিলিস মশা কামড়ালে এই রোগটা কিন্তু হয়ে থাকে। এর জন্য দায়ীকে প্লাজমোডিয়াম ভাইরাক্স বা প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম। এর জন্য 25শে এপ্রিল দিনটাকে বিশ্ব ম্যালেরিয়া দিবস হিসেবে পালন করা হয়। এটা আবিষ্কার করেছিলেন কে? স্যাল রোনাল্ড রস। এবং এটা তিনি শুরু করেছিলেন 1892 সালে এবং তিনি এটা শেষ করেছিলেন অ্যাপ্রক্সিমেটলি 1899 সালে। ওকে, তাহলে বুঝতেই পারছো যে একটা ওষুধ মানে গবেষণা করার জন্য কত বছর তাকে খাটতে হয়েছে। কি আবিষ্কার? রোনাল্ডস। কোথায় আবিষ্কার করেছিল? কলকাতায়। ওকে, প্লেসটাও কিন্তু মনে রাখবে। নেক্সট, which one of the following animal belong to mollusca? তো মোলাস্কা প্রাণীর অন্তর্গত। দেখা এই ছবিটা দেখতেই পাচ্ছ, এটা সিজিএল এসেছিল 2015 সালে। হাইলা, হ্যালিওটিস, হাইড্রা এন্ড হ্যারি। তাহলে which one of the following animal belongs to mollusca? এই চারটে প্রাণীর মধ্যে কোনটা মোলাস্কা প্রাণীর অন্তর্গত? চলো দেখা যাক। তাহলে মোলাস্কা প্রাণীর বৈশিষ্ট্যগুলো আমরা প্রথমে দেখে নিই। মোলাস্কা প্রাণীর প্রথম হচ্ছে সফট বডি অ্যানিমাল, এদের যে শরীরটা আছে সেটা হয়ে যাবে সফট। তাহলে বডি ইজ সাব ডিভাইডেড ইনটু হেড এন্ড মাসকুলার ফুট, এদের শরীর দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে মাসকুলার ফুট। ওকে, মেন্টাল, এই কথাটা কিন্তু মনে রাখবে, মেন্টাল হচ্ছে একটা পর্দা, ইজ অলওয়েজ প্রেজেন্ট ইন ইট হুইচ সিক্রেটস হার্ড ক্যারোলাস সেল অ্যারাউন্ড বডি। দেখো এই ওয়ার্ডটা বারে বারে পাবে, আমি বলেছিলাম যে সমস্ত সামুদ্রিক প্রাণীগুলো আছে তাদের শরীরটা সামুদ্রিক চুন দ্বারা নির্মিত, যার নাম হচ্ছে কি, ক্যালকারিয়াস, যেটা আমরা প্রথমে পেয়েছিলাম। কোথায় পেয়েছিলাম? পলিফেরা পর্বের প্রাণীর দেহে আমরা এটা পেয়েছিলাম। তাহলে তাদের দেহে কি থাকে? সিক্রেট চুন দ্বারা আবৃত থাকে এবং তার ভেতরে থাকে ম্যান্টেল নামক একটা পর্দা, যেটা তাকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। দেখো রেসপিরেশন একটু আগে বললাম, শ্বসন তন্ত্র, নাম হচ্ছে কি, থ্রো। গিলস, গিলস মানে হচ্ছে তোমার ফুলকা, এন্ড কি বলে এটাকে, টিনি টিয়া। ওকে, তাহলে তাদের যে রেসপিরেশন, তাদের যে শোষণাঙ্গ, সেটা একটা হচ্ছে গিলস আর একটা হচ্ছে টিনিডিয়া। ওকে, ব্লাড অফেন হ্যাজ এ ব্লু কালার। তাহলে এইটা খুব ইম্পর্টেন্ট, তাদের যে ব্লু কালার দেখতে পাওয়া যায়, রেসপিরেটরি পিগমেন্ট কল্ড হিমোসায়ানিন, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই হিমোসায়ানিন বা হিমোলিম্ফো বা হিমোগ্লোবিন, এখান থেকে কোশ্চেন একটা থাকেই, তো এটা মনে রাখবে। হিমোসায়ানিন কাকে বলে? যাদের দেহে তোমার ব্লু কালার দেখতে পাওয়া যায়, অর্থাৎ নীল রঙের রক্ত যাদের দেহে দেখতে পাওয়া যায়, তাকে আমরা বলবো হিমোসায়ানিন। এবং মোলাস্কা পর্বের প্রাণীর দেহে যে সমস্ত প্রাণীগুলো দেখতে পাওয়া যায়, তাদের দেহে আমরা কি দেখতে পাবো? হিমোসায়ানিন দেখতে পাবো এবং ব্লু কালার। হিমোসায়ানিন মানে কি হয়ে যাবে তাহলে? ব্লু কালার। ওকে, তাহলে ব্লু কালার যাদের মধ্যে আমরা দেখতে পাবো সেগুলোকে আমরা কি বলবো? হিমোসায়ানিন। বাকি যেগুলো আছে দেখো, হাইলা এবং হেয়ার, এই হাইলাটা হচ্ছে তোমার অ্যামফিবিয়া শ্রেণীর আর হেয়ারটা হচ্ছে ম্যামিলিয়া শ্রেণীর। ওকে, তাহলে এখানে আমাদের आंसर হয়ে যাবে কি, হ্যালিওটিস। आंसर হয়ে যাবে কি, হ্যালিওটিস। বাকি হাইড্রা তো তোমরা জানো, একটু আগে হাইড্রা সম্পর্কে পুরো জেনে নিলাম, যে হাইড্রাটা হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী, ঠিক আছে, আর হাইলা হচ্ছে অ্যামফিবিয়া, হেয়ার হচ্ছে ম্যামিলিয়া। ওকে,
আর হেলিওটিসটা হচ্ছে তোমার কি মোলাস্কা প্রাণীর অন্তর্গত। কোন পর্বের অন্তর্গত? মোলাস্কা। এছাড়াও তোমার এক্সাম্পল গুলো আর দেওয়া হয়নি এখানে, পরে দিয়ে দেবো। ঠিক আছে, চলো নেক্সট যেটা নিয়ে বলছিলাম, পরিফেরা পর্বের প্রাণীদের দেহে স্মল পোর ফাউন্ড ইন বডি অফ স্পঞ্জ। তো এই যে দেখতে পাচ্ছ, একটা হচ্ছে ওয়াস্কিলাম আর একটা হচ্ছে তোমার অস্টিয়া। তো এটা দেখতে পাওয়া যায় কার পর্বের প্রাণীদের দেহে? পরিফেরা পর্বের প্রাণীদের দেহে কিন্তু এটা দেখতে পাওয়া যায়। ওকে, তো পরিফেরার বৈশিষ্ট্য একটু আগে কি বলেছিলাম, যে পরিফেরার দেহে আমরা অনেকগুলো ছিদ্র দেখতে পাবো, যেমন ছোট ছিদ্রকে আমরা বলে থাকবো অস্টিয়া, আর বড় বড় ছিদ্রকে আমরা বলে থাকবো কি? অস্কিলাম। এগুলোর সাহায্যে তোমার জল বেরিয়ে যায়। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে দেখো ছোট ছোট ছিদ্র, আর এটা হচ্ছে দেখো একটা বড় ছিদ্র। তাহলে বড় ছিদ্রটাকে আমরা বলবো অস্কিলাম, আর ছোট ছোট ছিদ্রগুলোকে আমরা যেগুলো দেখতে পাই সেগুলোকে আমরা কি বলবো? অস্টিয়া। তাহলে স্মল পোর ফাউন্ড ইন দ্য বডি অফ, তাহলে স্মল পোর, তাহলে আনসার কি হয়ে যাবে আমাদের? অপশন এ, অস্টিয়া। ওকে, এখানে রেডুলার সম্পর্কে বলা আছে, যে রেডুলাটা শুধুমাত্র দেখতে পাওয়া যায় তোমার মোলাস্কা পর্বের প্রাণীদের দেখতে পাওয়া যায়। রেডুলাটা কি দেখো, ছবির দিকে চলে যাও, রেডুলাটা দেখতে পাচ্ছ এখানে, যে এই যে সাদা সাদা যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে তোমার দাঁত। এই দাঁতের নিচে থাকে তোমার এই যে এটা, এই কালো পোর্শনের মতো অংশটা হচ্ছে তোমার কি? রেডুলা। এটা কি করে? তোমার খাবারকে, এ টাং লাইক অর্গান উইথ টিথ ইন মোলাস্কা লাইক স্নেল। যেমন দাঁত যেমন আমাদেরকে খাবার ভাঙতে সাহায্য করে, তো রেডুলা এগুলো কি করতে পারে? খাবারগুলোকে ভাঙতে সাহায্য করে। তো মোলাস্কার মধ্যে বাইফালাস যে পর্বটা আছে তার মধ্যে কিন্তু এটা দেখতে পাওয়া যাবে না। ঠিক আছে, চলো নেক্সট। এ লার্জ ওপেনিং ফাউন্ড এট দ্য টপ অফ সাইকন ইজ কল্ড। তাহলে দেখো, যদি স্মল পোর বলি তাহলে আনসার হয়ে যাচ্ছে আমাদের অস্টিয়া, আর লার্জ পোর যদি বলি তাহলে আমাদের আনসার হয়ে যাবে কি? অস্কিউলাম। ওকে, নেক্সট। Phylum Colentrata is also known as Protozoa, Porifera, Nidaria, Annelida. তো দেখো, এই যে কোলেন্ট্রেটা, যেটাকে বাংলায় আমি প্রথম কোশ্চেন যেটা করেছিলাম ওটা ফলো করবে, দেখবে যে বাংলায় আমি লিখে দিয়েছিলাম কি? নিডারিয়া। তো দেখো এখানে তোমরা অপশন সি তে পেয়ে যাচ্ছ, ইংলিশ নামটাও তোমরা পরিচিত হয়ে গেলে আনসার কি হয়ে যাবে? নিডারিয়া। তাহলে ফাইলাম কোলেন্ট্রেটা বা সিলেন্ট্রেটা ইজ অলসো নোন অ্যাজ হয়ে যাবে নিডারিয়া। ওকে, নেক্সট। Which of the following have no blood but the respirer? Which of the following have no blood? তাদের শরীরে কোনো ব্লাড নেই but the respirer, কিন্তু তারা শ্বাস প্রশ্বাস নাই। যেমন দেখো ককরোচ, ককরোচের মধ্যে পেয়ে যাবে কি? হোয়াইট ব্লাড। আর্তমের মধ্যে পেয়ে যাবে রেড ব্লাড। হাইড্রা, দেখো এই যে হাইড্রা যেটা বললাম, যেটা আমরা নিডারিয়া পর্বের প্রাণীদের দেখতে পাবো, এদের কোনো সংবহন তন্ত্র নেই। তাহলে হাইড্রার মধ্যে কোনো সংবহন তন্ত্র নেই, তাহলে আনসার হয়ে গেল কি? হাইড্রা। হুইচ অফ দ্য ফলোইং হ্যাভ নো ব্লাড, তাদের শরীরে কোনো ব্লাড নেই বাট দ্য রেসপায়ার, আনসার হয়ে যাবে কি? হাইড্রা। অর্থাৎ নিডারিয়া পর্বের প্রাণীদের অন্তর্গত যে সমস্ত প্রাণীগুলো আছে তাদের দেহে তোমার রক্ত থাকে না, অথচ তারা শোষণ তন্ত্র নেয়। ঠিক আছে, তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই থাকলো। নেক্সট দিন আমি চেষ্টা করব আরো কোশ্চেন তোমাদের মধ্যে নিয়ে আসা। একটা ভিডিওতে অনেক বড় হয়ে যাবে, তোমাদেরকে দেখতে অনেকটা বিরক্ত লেগে যাবে, তার জন্য একটা ছোট ভিডিও করে আমি নিয়ে এলাম। ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবে। গুড ডে।